হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু এলিট একাডেমি। তোমরা সকলে কেমন রয়েছো? আশা করছি প্রত্যেকে তোমরা ভালো রয়েছো। তোমরা জানো যে এই গত কদিন আগে আমাদের অর্থমন্ত্রী, পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বাজেট পেশ করেছেন। সে বাজেটে বলা হয়েছে যে পশ্চিমবঙ্গে যে ভ্যাকান্সি গুলো খালি রয়েছে, শূন্য রয়েছে, সেই ভ্যাকান্সি গুলো পুরোটাই সম্পূর্ণ নিয়োগ করা হবে। তো 50,000 শিক্ষক নিয়োগ করা হবে, বাকি 50,000 অন্যান্য পদে নিয়োগ করা হবে। তার মধ্যে স্পেশালি তিনি উল্লেখ করেছেন যে 20,000 WBP ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং তার সঙ্গে সঙ্গে কেপি নিয়োগ করা হবে। তোমাদের কাছে একটা বিশাল দারুণ সুখবর বলা চলে। এর আগে তোমাদের ইঙ্গিত দিয়েছিলাম যে পশ্চিমবঙ্গে একটা বড় সড় বিজ্ঞপ্তি WBP কেপির আসতে চলেছে, তোমরা প্রস্তুতি শুরু করে দাও। তো কাউন্টডাউন যে তখন শুরু হয়েছিল তার নোটিফিকেশন আর খুব মানে আর কয়েকদিনের মধ্যেই তোমাদের সামনে আসতে চলেছে। তো আমরা WBP এবং কেপির যে ব্যাচটা শুরু করেছিলাম তার সঙ্গে সঙ্গে একটা ব্যাচের অ্যানাউন্স করেছিলাম পঞ্চায়েতের, তার ক্লাস অলরেডি চালু হয়ে গেছে এবং অনেকগুলো প্রায় ক্লাস হয়ে গেছে। WBP এবং কেপি মিশন সিংঘাম ব্যাচের যে ক্লাসগুলো করা হচ্ছিল সেই ক্লাসগুলো এখন শেষ পর্যায়ের দিকে। আজকে আমি তোমাদের সামনে যে বিষয়টা তুলে ধরবো সে বিষয়টা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। এর আগের দিন তোমাদের সামনে আমি মূলত সুলতানি যুগ সম্বন্ধে বিশদে আলোচনা করেছিলাম। তারপরে বলেছিলাম যে এর পরের দিন আমরা মুঘল সাম্রাজ্য নিয়ে ক্লাস করব। এই তো আজকে আমি তোমাদের সামনে এই মুঘল যুগ সম্পর্কে বিস্তারিত প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনা করব। আশা করছি তোমরা প্রত্যেকেই শেষ পর্যন্ত ক্লাসটা গুরুত্ব সহকারে, অতি যত্ন সহকারে ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তার সঙ্গে সঙ্গে খাতায় যেগুলো শুনবে তার সঙ্গে সঙ্গে নোটস ডাউন করবে। এই শোনার সঙ্গে সঙ্গে যদি আমরা হাতটাও চালাই, লেখার কাজটা করি, তা আমাদের মনে রাখার সুবিধা হবে, আমাদের মনে বেশি থাকবে। এই কারণে আমি প্রত্যেকটা ক্লাসে বলি, আমাদের ক্লাস শোনার সঙ্গে সঙ্গে আমাদের লেখা জরুরি। লিখলে কি হবে, মনে থাকার সম্ভাবনা, ভুলে থাকার সম্ভাবনা, মনে থাকার সম্ভাবনা বেশি, ভুলে থাকার সম্ভাবনা কম, ভুলে যাওয়ার সম্ভাবনা কম। চলো শুরু করি দেরি না করে আজকের ক্লাস। মুঘল যুগ। আমি লাস্ট যখন সুলতানি যুগ বলছিলাম তখন বলেছিলাম যে দৌলত খাঁ লোদি বাবরকে ভারত আক্রমণের জন্য অনুপ্রাণিত করে, আমন্ত্রণ জানায় যাতে ইব্রাহিম লোদির সঙ্গে লড়াই করে ইব্রাহিম লোদিকে পরাস্ত করে ভারতবর্ষে মোগল যুগের সূচনা করে। তার কথা মতোই বাবর 1526 খ্রিস্টাব্দে ভারতবর্ষে আগমন করে তার আমন্ত্রণে, এবং ইব্রাহিম লোদিকে, লোদি বংশের শেষ সম্রাট ইব্রাহিম লোদিকে প্রথম পানিপথের যুদ্ধে 1526 খ্রিস্টাব্দে পরাজয় করে এবং ভারতবর্ষে মোগল সাম্রাজ্যের সূচনা ঘটায়। তো এই মোগল সাম্রাজ্যের সূচনা থেকে আজকে আমরা পড়ব এবং শেষ পর্যন্ত পড়ব। তো চলো শুরু করি আজকের ক্লাস। তো মূলত মুঘল যুগ, এই মুঘল বা মঙ্গল এই শব্দটা এসছে মূলত মুঘল কথাটি থেকে। মূলত মঙ্গল শব্দ থেকে এই মুঘল শব্দটা এসেছে, যার অর্থ হচ্ছে নির্ভীক। তাহলে মুঘল শব্দটা কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে? মঙ্গল শব্দের একটা মানে পরিবর্তিত অর্থ হচ্ছে মুঘল। এই মুঘল শব্দের অর্থ হচ্ছে নির্ভীক। মুঘলরা মূলত চেঙ্গিস খাঁ এবং তৈমুর লং এই দুজনেরই বংশ, দুজনেরই রক্তের। মূলত মুঘলরা পিতার দিক থেকে তৈমুর লং এর বংশধর এবং মাতার দিক থেকে মূলত চেঙ্গিস খানের বংশধর। অর্থাৎ বাবরের রক্তে, মুঘলদের রক্তে যেমন চেঙ্গিস খার রক্ত ছিল তেমন প্রবাহমান ছিল, তেমনি তৈমুর লং এর রক্ত প্রবাহমান ছিল। মুঘলদের মূলত আদি নিবাস ছিল, প্রাচীন বাসস্থান কোথায় ছিল? মধ্য এশিয়া। এই মধ্য এশিয়ায় মূলত মুঘলরা বসবাস করত। মুঘলদের সরকারি ভাষা ছিল, যদিও তারা উর্দু ভাষায় কথা বলতো, কিন্তু তাদের সরকারি ভাষা ছিল কি? ফার্সি। তারা লিখিত পত্রগুলোতে সরকারি ক্ষেত্রে মূলত ফার্সি ভাষা ইউজ করত। তারপরে বাবর, তো মুঘল যুগের সর্বপ্রথম সম্রাট, মুঘল যুগের প্রতিষ্ঠাতা হচ্ছে কে? বাবর। এই বাবর কথার অর্থ হচ্ছে সিংহ।
ভালো পরীক্ষায় দেয় যে বাবর শব্দের অর্থ কি। বাবর শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে সিংহ। বাবরই ভারতবর্ষে কি করে, মুঘল সাম্রাজ্যের স্থাপনা করেন। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বা হচ্ছে বাবর। এই বাবরের আসল নাম ছিল কি? বাবরের আসল নাম ছিল জাহিরুদ্দিন মোহাম্মদ বাবর। জাহিরুদ্দিন মোহাম্মদ, এটা ছিল বাবরের প্রকৃত নাম। আসল নাম ছিল জাহিরুদ্দিন মোহাম্মদ। মূলত 1494 সালে, সালটা মনে রাখবে, এই 1494 সালে মাত্র 12 বছর বয়সে বাবর আফগানিস্তান একটা রাজ্য ছিল ফারগানা বা ফারগানা, এই ফারগানা রাজ্যের রাজা নির্বাচিত হন। রাজা হন, নির্বাচিত নয়, রাজা হন মাত্র 12 বছর বয়সে। দেখো আমাদের এখানে 12 বছর বয়সে ছেলেরা 6-7 পড়ে, তো এই সময়েই মাত্র 12 বছর বয়সে তিনি অত্যন্ত সুদক্ষ চতুর ছিলেন। এই চতুরতার বলে, সুদক্ষতার বলে যুদ্ধবিদ্যায় পারদর্শী ছিলেন। মূলত এই কারণে যে মাত্র 12 বছর বয়সে তিনি কি ফারগানা প্রদেশের রাজা হন। 1504 সালে তিনি আফগানিস্তানের একটা শহর কাবুল, এই কাবুল অধিকার করেন, কাবুল যুদ্ধে জয় করেন। ঠিক আছে, চলো পরবর্তীতে। বাবরের পিতার নাম ছিল, বাবরের বাবার নাম কি ছিল? উমর শেখ মির্জা। বাবরের পিতার নাম কি ছিল? উমর শেখ মির্জা। এই উমর শেখ মির্জা ছিলেন তৈমুর লংয়ের বংশধর। পাঞ্জাবের গভর্নর, একটু আগে বললাম, পাঞ্জাবের গভর্নর ছিলেন দৌলত খান লোদি, তারপরে আলম খান এবং মেবারের রানা সংগ্রাম সিংহ। এই তিনজন ব্যক্তি বাবরকে দিল্লি আক্রমণ করার আমন্ত্রণ জানান। বাবরকে ভারত আক্রমণ করার আমন্ত্রণ করেন কে? পাঞ্জাবের গভর্নর দৌলত খান লোদি, যিনি ইব্রাহিম লোদির সম্ভবত কাকা ছিলেন, তা আলম খান, এবং মেবারের রানা সংগ্রাম সিংহ বাবরকে আমন্ত্রণ করে কি করার জন্য? ভারতকে আক্রমণ করার জন্য, দিল্লি সালতানাতকে আক্রমণ করার জন্য। তিনি 1519 থেকে 1523 সালের মধ্যে ভারতে 4টি অভিযান পরিচালনা করেন। এই 4 বছরে তিনি 4 বার ভারত অভিযান পরিচালনা করেন। সর্বশেষ 1526 সালে 21শে এপ্রিল তিনি পানিপথের প্রথম যুদ্ধে, পানিপথ হরিয়ানা একটা পানিপথ শহর, এই পানিপথের স্থানে, এই পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদিকে, লোদি বংশের শেষ সম্রাট ছিলেন ইব্রাহিম লোদি, এই ইব্রাহিম লোদিকে প্রথম পানিপথের যুদ্ধে বাবর কি করেন? পরাজিত করেন। এই পরাজয়ের মধ্যে দিয়েই ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের সূচনা হয়। পানিপথের যুদ্ধে বাবর প্রথম, ভারতবর্ষের ইতিহাসে প্রথম কামানের ব্যবহার শুরু হয় এই প্রথম পানিপথের যুদ্ধের মধ্যে দিয়েই। মূলত আধুনিক সমরাস্ত্র, আধুনিক ক্ষেপণাস্ত্র, আধুনিক কামানের ব্যবহার প্রথম শুরু হয় প্রথম পানিপথের যুদ্ধের মধ্যে দিয়েই, যেটা বাবর ব্যবহার করেছিলেন। এটা একটা ঐতিহাসিক ভারতবর্ষ সাক্ষী বলা চলে যে প্রথম কামান কোন যুদ্ধে ব্যবহার করা হয়, প্রথম কে ব্যবহার করেছে? উত্তরটা প্রথম পানিপথের যুদ্ধে কে ব্যবহার করেছিলেন? বাবর ব্যবহার করেছিলেন। তারপরে চলো, 1527 সালে বাবর ভারতবর্ষে 1526 খ্রিস্টাব্দে মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠা করার পর তিনি থেমে থাকেননি। তিনি প্রতি বছর প্রায় তার সঙ্গে কোনো না কোনো রাজার যুদ্ধ লেগে থাকতো। তিনি প্রতি বছর কারো না কারোর সঙ্গে যুদ্ধ করেছেন এবং প্রতিটা যুদ্ধের সাল পরীক্ষায় আসার উপযোগী। ছাত্ররা এই সালগুলো বারবার ভুলে যায়, এই কারণে আমি পর যা সিরিয়াল ওয়াইজ করেছি, যাতে ছাত্ররা মনে রাখতে পারে, শিক্ষার্থীরা মনে রাখে পরীক্ষায় উপস্থাপন করতে পারে। তো 1526 খ্রিস্টাব্দে প্রথম পানিপথ যুদ্ধ কাকে হারালেন? মূলত লোদি বংশের শেষ সম্রাট ইব্রাহিম লোদিকে পরাজিত করেন। তারপরে 1527 খ্রিস্টাব্দে তিনি কাকে পরাজিত করেন? খানোয়ার যুদ্ধে মেবারের রানা সংগ্রাম সিংহকে পরাজিত করেন। এই মেবারের রানা সংগ্রাম সিংহ একজন ছিলেন যিনি বাবরকে ভারত আক্রমণের জন্য ডেকেছিলেন। মানে পরের গর্ত খুঁড়তে গিয়ে বলা চলে না, নিজের গর্ত করা হয়, ঠিক একই রকম অবস্থা। মূলত মেবারের রানা সংগ্রাম সিংহ, এই মেবারের রানা সংগ্রাম সিংহকে খানোয়ার যুদ্ধে পরাজিত করেন কে? বাবর। তার খানোয়ার যুদ্ধ কবে প্রথম যুদ্ধটা কি বললাম? প্রথম পানিপথ যুদ্ধ 1526 খ্রিস্টাব্দ। কার সঙ্গে হয়েছিল? ইব্রাহিম লোদির সঙ্গে। তারপরে 1527 খ্রিস্টাব্দ হলো খানোয়ার যুদ্ধ। খানোয়ার যুদ্ধ কার সঙ্গে সংগঠিত হয়? খানোয়ার যুদ্ধ সংগঠিত হয় বাবর এবং
বাবর এবং রানা সংগ্রাম সিংহ, মেবারের রাজা রানা সংগ্রাম সিংহের মধ্যে এই যুদ্ধ সংগঠিত হয়। তারপরের বছর 1528 সালে, এই 1528 সালে চান্দেরির যুদ্ধ সংগঠিত হয়। এই চান্দেরির যুদ্ধ কাকে পরাজিত করেন? মেদিনী রায়কে চান্দেরির যুদ্ধে পরাজিত করেন। তাহলে প্রথম 1526, তারপর দ্বিতীয় হচ্ছে 1527 খানুয়ার যুদ্ধ, তৃতীয় হচ্ছে 1528 খ্রিস্টাব্দে চান্দেরির যুদ্ধ সংগঠিত হয়। তারপরে 1529, একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পরে কোশ্চেন, একটা গুরুত্বপূর্ণ তথ্য, এটা পরীক্ষায় বারবার দেয়, ঘরঘোড়ার যুদ্ধ বা ঘাগরার যুদ্ধ। এই ঘাগরার যুদ্ধে ইব্রাহিম লোদির ভাই মামুদ লোদি এবং বাংলার সুলতান নসরত শাহকে বাবর পরাজিত করেন। তাহলে দেখো 4টা যুদ্ধ পরপর পেলাম। তাহলে ঘরঘর যুদ্ধ কবে সংগঠিত হয়? 1529 খ্রিস্টাব্দে সংগঠিত হয়। কার সঙ্গে সংগঠিত হয়? মূলত ইব্রাহিম লোদির যে ভাই মামুদ লোদি, এই মামুদ লোদির সঙ্গে যুক্ত হয়েছিল কে? বাংলা শেষ সুলতান। বাংলা সুলতান ছিলেন কে? বাংলা সুলতান ছিলেন নসরত শাহ সে সময়কারে। তো নসরত শাহ এবং ইব্রাহিম লোদির ভাই মামুদ লোদির সম্মিলিত বাহিনীকে কে পরাজিত করেন? বাবর পরাজিত করেন। কবে? 1529 খ্রিস্টাব্দে। কোন যুদ্ধে? ঘরঘোড়া যুদ্ধে। 4টা যুদ্ধ বললাম। প্রথম যুদ্ধটা কি বলেছিলাম? প্রথম যুদ্ধটা বললাম কি? পানিপথের যুদ্ধ। প্রথম পানিপথের যুদ্ধ 1526। তারপর বললাম খানুয়ার যুদ্ধ, কবে হয়? 1527 খ্রিস্টাব্দে। তারপর বললাম চান্দেরি যুদ্ধ, কবে হয়? 1528 খ্রিস্টাব্দে। তারপর বললাম ঘরঘোড়া যুদ্ধ। এই ঘরঘোড়া যুদ্ধ সংগঠিত হয় কবে? 1529 খ্রিস্টাব্দে। কাকে পরাজিত করেন? মামুদ লোদিকে এবং বাংলা সুলতান নসরত শাহকে। 1530 খ্রিস্টাব্দে, অবশ্যই 1530 খ্রিস্টাব্দে মাত্র 40 বছর বয়সে আগ্রায় বাবর মৃত্যুবরণ করেন। মাত্র শাসনকালে 4র্থ বর্ষে, তার ভারতবর্ষে মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠা 4র্থতম বর্ষে 1530 খ্রিস্টাব্দে বাবর মারা যান। মারা যাওয়ার পর তার মরদেহ কাবুলে নিয়ে যাওয়া হয়। কাবুলে নিয়ে গিয়ে সমাধিস্থ করা হয়। পরীক্ষায় কোশ্চেন দেয় যে বাবরের মরদেহ, মৃতদেহ সমাধিস্থ কোথায় রয়েছে? উত্তরটা কি হবে? আফগানিস্তানের কাবুলে। বাবর তুর্কি ভাষায় তার আত্মজীবনী লিখে যান। তার আত্মজীবনীটির নাম হচ্ছে তুজুক ই বাবরি বা বাবর নামা। তো বাবর নামা কে লেখেন? বাবর লেখেন তুজুক ই বাবরি। কার লেখা? বাবরের লেখা। এই হচ্ছে বাবর সম্বন্ধে পরীক্ষায় আসার উপযোগী তথ্য। সাধারণত এর বাইরে পশ্চিমবঙ্গে যে পরীক্ষাগুলো রয়েছে, এই পরীক্ষাগুলোতে এর বাইরে পরীক্ষায় সাধারণত আসে না। মানে আমি মেন্সের কথা বলছি না, আমি এমনি ডব্লিউবিপি, কেপি, মিসসেলেনিয়াস প্রিলিমস, ডব্লিউবিসিএস প্রিলিমস বা তোমার ক্লার্কশিপের প্রিলিমস বা অন্যান্য যে পরীক্ষা ডব্লিউবিএসএসসির বলো, পঞ্চায়েতের বলো, তো এই পরীক্ষাগুলোতে মূলত এই তথ্যমূলক কোশ্চিনই দেয়। তো এই যে তথ্যমূলক কোশ্চিনগুলোর মধ্যে যেগুলো পরীক্ষায় সাধারণত আসে, সেই তথ্যগুলো তোমাদের সামনে আমি তুলে ধরেছি। তো প্রত্যেকটা তথ্য গুরুত্বপূর্ণ, যে তথ্যগুলো পরীক্ষায় এসেছে আমি সেই তথ্যগুলো তোমাদের সামনে তুলে ধরছি। ঠিক আছে, তো চলো পরবর্তী হচ্ছে হুমায়ুন। বাবরের মৃত্যুর পর তার পুত্র হুমায়ুন সম্রাট হন, হুমায়ুন রাজা হন। এই হুমায়ুন শব্দের অর্থ হচ্ছে ভাগ্যবান। হুমায়ুন শব্দের অর্থ ভাগ্যবান, সত্যিকার অর্থে ভাগ্যবান ছিলেন। শুধু নামের ক্ষেত্রে নয়, নামের অর্থ যেমন ভাগ্যবান, তিনি সত্যি কারো অর্থে তিনি ভাগ্যবান ছিলেন। কিভাবে ভাগ্যবান ছিল চলো আলোচনা করি। 1539 খ্রিস্টাব্দে চৌসারের যুদ্ধে শেরশাহ সুরির কাছে পরাজিত হন। দেখো, পরাজিত হয়ে গেল, মোগল সাম্রাজ্যের পতন হয়ে যাওয়ার কথা। তো 1539 খ্রিস্টাব্দে কোন যুদ্ধ হয়? চৌসার যুদ্ধ সংগঠিত হয়। কার সঙ্গে? শেরশাহ সুরির সাথে। এই যুদ্ধে হুমায়ুন পরাজিত হন। কার কাছে? শেরশাহ সুরির কাছে পরাজিত হন। 1540 খ্রিস্টাব্দে বিলগ্রামের যুদ্ধে, কনৌজের যেটা যুদ্ধ, আরেকটা কনৌজের যুদ্ধ। তাহলে এর আগে দেখো প্রত্যেকটা, এর আগে 4টা যুদ্ধের কথা বলেছিলাম। মোগল যুগে একাধিক যুদ্ধ সংগঠিত হয়। এই যুদ্ধগুলো পরীক্ষায় বারবার দেয় এবং ছাত্রছাত্রীরা ইতিহাসকে ভয় করে মূলত এই সালের জন্যই। সালগুলো যদি আমরা একটু প্ল্যানিং করে পড়ি, পরপর সিরিয়াল ওয়াইজ পড়ি, পরপর কোন যুদ্ধগুলো হয়েছে এই ভাবনায় পড়ি, তাহলে আমরা কিন্তু আমাদের ভুলার সম্ভাবনা কম। এই কারণে আমি পরপর সাজিয়ে নোটসগুলো তৈরি করি যাতে তোমরা না ভুলো। তো প্রথমটা বললাম যে 1539 খ্রিস্টাব্দে বাবর হুমায়ুন কার কাছে পরাজিত হন? হুমায়ুন পরাজিত হন কার কাছে? শেরশাহ সুরির কাছে। কোন যুদ্ধে? চৌসার যুদ্ধে। তার পরের বছরই আরেকটা যুদ্ধ সংগঠিত হয় শেরশাহ সুরির সঙ্গে। সেই যুদ্ধটা হচ্ছে বিলগ্রামের যুদ্ধ বা কনৌজের যুদ্ধ। এই যুদ্ধে পুনরায় তিনি কার কাছে পরাজিত হন? শেরশাহ সুরির কাছে পরাজিত হন।
তারপরে তারপরে ভারত তিনি তারপরে কি করেন, তিনি তারপরে পারস্য গিয়ে বিলগ্রামের যুদ্ধে পরাজিত হওয়ার পর তিনি পারস্যে পালিয়ে যান, পারস্যে দিকে আশ্রয় গ্রহণ করেন। এরপর তিনি 15 বছর পারস্যে কাটানোর পর 1555 সালে পারস্যের অধিপতি, পারস্যের রাজা এবং বৈরাম খাঁ এর সহযোগিতায় মূলত সুর বংশীয় সিকান্দার সুর বংশীয় শেষ সম্রাট, সুর বংশের শেষ মানে শেষ সম্রাট হচ্ছে সিকান্দার সুর। এই সিকান্দার সুরকে অবশেষে 15 বছর পর পরাজিত করেন। মানে 14, দেখো একজন রাজা পরাজিত হওয়ার পর 15 বছর পর আবার ব্যাক হয়ে ফিরে আসছে। তিনি কিন্তু হার মেনে নেয়নি, 15 বছর একই রকম প্রচেষ্টা করেছে নিজের সাম্রাজ্য ফিরিয়ে আনার জন্য। তো কিন্তু আমরা কি করি, আমরা একবার দুবার পরীক্ষায় ফেল হয়ে গেলে আমরা হাল ছেড়ে দিই, আমরা ভাবি আমার দ্বারা আর সম্ভব হয়তো নয়। কিন্তু যার যার শুরু আছে, যার পতন আছে, তার পুনরায় উত্থান করা যায়। কিন্তু এক্ষেত্রে উত্থান হওয়ার জন্য, পুনরায় নিজেকে জাগিয়ে তোলার জন্য কি প্রয়োজন, জাগিয়ে তোলার জন্য প্রয়োজন ছিল যে প্রচেষ্টা। তোমরা একটা মাকড়সার গল্পটা শুনেছো তোমরা, এই মাকড়সার গল্পটা বারবার রাজা বা একটা মাকড়সা দেখছে বারবার উপরে ওঠার চেষ্টা করছে, বারবার কিন্তু নেমে যাচ্ছে নিচে। সপ্তমবারে মাকড়সাটা তার লক্ষ্যে পৌঁছতে সক্ষম হয়েছিল। ঠিক একই রকম ভাবে আমরা যদি বারবার প্রচেষ্টা করি, বারবার প্রচেষ্টার মধ্যে দিয়ে আমরা একদিন অবশ্যই সফলতায় পৌঁছাবো। তা সেই কারণে আমাদের হাল ছেড়ে দিলে হবে না, আমাদের লেগে থাকতে হবে, প্রচেষ্টা করতে হবে। তো হুমায়ুন বৃদ্ধ হয়ে গেছিল, বৃদ্ধ বয়সেও তিনি হাল ছেড়ে দেননি, সাম্রাজ্যকে ফিরিয়ে পাওয়ার জন্য বারবার তিনি প্রচেষ্টা করেছেন। অবশেষে তিনি বৈরাম খাঁর সহযোগিতায় এবং পারস্যের অধিপতির সহযোগিতায় মূলত আবার 1555 সালে সুর বংশের শেষ সম্রাট সিকান্দার সুরকে কি করে যুদ্ধে পরাস্ত করেন, দিয়ে পুনরায় দিল্লির মসনদে বসেন, পুনরায় দিল্লির সিংহাসনে বসেন। এই যুদ্ধটা ইতিহাসে সারহিন্দের যুদ্ধ নামে পরিচিত। কটা যুদ্ধ হলো? 7 নম্বর যুদ্ধ হলো। বাবরের আমলে 4টা যুদ্ধের কথা বলেছিলাম, হুমায়ুনের 3টে যুদ্ধ অলরেডি বলে দিয়েছি। ওকে, তারপরে 1556 সালে অবশেষে দেখো নতুন পুনরায় সাম্রাজ্য প্রতিষ্ঠা করার পর তিনি কিন্তু আর খেতে পেলেন না, সাম্রাজ্য বেশি দিন শাসন করতে পেলেন না। 1556 সালে গ্রন্থাগারে সিঁড়ি থেকে তিনি পড়ে গিয়ে অবশেষে মারা যান। ওকে, তারপরে বাবরকে, হুমায়ুনকে তার সাম্রাজ্য পুনরায় ফিরিয়ে পেতে যে ব্যক্তিরা সাহায্য করেছিলেন তার নাম হচ্ছে বৈরাম খান। এই বৈরাম খান সম্বন্ধে আমরা পরে পড়বো। আকবরের সময় তাকে ভারতবর্ষে ফিরে আসতে সাহায্য করেছিলেন। তার সৎ বোন ছিল, হুমায়ুনের সৎ বোনের নাম ছিল গুলবদন বেগম। এই গুলবদন বেগম হুমায়ুন নামা রচনা করেছিলেন। পরীক্ষায় এর আগে WBCS এসেছিল এই কোশ্চিনটা, যে হুমায়ুন নামা কে রচনা করেন? উত্তরটা কি হবে? গুলবদন বেগম। এই হুমায়ুন নামার হুমায়ুনের বোন ছিল কে? হুমায়ুনের বোন ছিল গুলবদন বেগম। এই গুলবদন বেগম হুমায়ুন নামা রচনা করেছিলেন। তারপরে তিনি দিল্লিতে দিন পানাহ নামক একটা শহর প্রতিষ্ঠা করেন। হুমায়ুন দিল্লিতে দিন পানাহ নামে একটা নতুন শহর নির্মাণ করেন।